আচ্ছা আমরা পড়াশোনা করি কোন অংশটা পড়ছিলাম? স্যার পানির অংশটা পানির অংশ পরীক্ষা দেওয়া হচ্ছে। জি স্যার ঠিক আছে আমি নিয়ে চলবো সমস্যা নেই। আগামী বছর পরীক্ষা পাবেন আর কয়েকদিন পরে ভালো করে পারি না। আমরা উদ্ভিদ অংশটুকু পড়ব। উদ্ভিদ অংশ শুরু করছিলাম। না স্যার আচ্ছা উদ্ভিদের প্রজনন পড়ব। বন্ধু তুমি আমার আমি উদ্ভিদের প্রজনন স্যার এই অধ্যায় শেষ হওয়ার পর আমাদের সিলেবাস শেষ এরপরে কি সামনে আগাবেন নাকি আবার রিভিশন সিলেবাস যেটা পঞ্চম পরীক্ষা পরীক্ষা দিতে ভালো আছে লাগবে না স্যার আমার আমার চ্যাপ্টার রয়েছে পরীক্ষা দিতে আছে এটা একটু রিভিশন করতে স্যার হবে। স্যার আমরা বিচার আচ্ছা উদ্ভিদ প্রজনন আমরা এটা শেষ করে দেব। না স্যার এই দেখো যে উদ্ভিদের প্রজনন তাহলে লেখো যে উদ্ভিদের প্রজনন কয় ভাবে হয়ে থাকে? দেখো উদ্ভিদের প্রজনন তিন ভাবে হয়ে থাকে। উদ্ভিদের প্রজনন তিন ভাবে হয়ে থাকে। এটা হলো যৌন জনন, যৌন জনন, এটা হলো অযৌন জনন, অযৌন জনন, আর এটা হলো অঙ্গজ জনন। অঙ্গজ জনন। যৌন জনন হচ্ছে মেল ফিমেল গ্যামেট মিলিত হয়ে যেটা হবে। এটা সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদে হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে যৌন জনন ঘটে সাধারণত। অযৌন জনন হচ্ছে নিম্ন শ্রেণীর যারা আছে। অযৌন জননের মাধ্যমে কি কি হতে পারে? অযৌন জনন আবার কয়েকটা আছে। একটা হলো স্পোর তৈরির মাধ্যমে হতে পারে। স্পোর তৈরির মাধ্যমে। স্পোর তৈরির মাধ্যমে সাধারণত কারা করে? শৈবাল যারা আছে। শৈবাল যারা আছে তারা স্পোর তৈরির মাধ্যমে করে। তারপরে অযৌন জননের মধ্যে তোমার খন্ডায়ন হতে পারে। খন্ডায়ন হতে পারে। খন্ডায়ন সাধারণত এরকম শৈবাল করে। স্পাইরোগাইরা। শৈবালের মধ্যে অযৌন জনন খন্ডায়ন করে। এই দুইটাই পড়বা। স্পোর তৈরির মাধ্যমে হয় এবং খন্ডায়নের মাধ্যমে হয়। খন্ডায়ন মানে কি? একটা অংশ হ্যাঁ এটা একটা শৈবাল মনে করো। এই শৈবালের এই অংশটা ভাগ হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখান থেকে এটা একটা অংশ তৈরি হবে, এটা একটা তৈরি হবে। শৈবালের মধ্যে কি হয়? শৈবালের মধ্যে একটা অংশ খন্ডায়নের মাধ্যমে হয়। খন্ডায়ন এই ক্ষেত্রে হয়ে থাকে। স্পোর মানে কি? স্পোর মানে হচ্ছে তোমার ছোট ছোট স্পোর তৈরি হয়। যেমন হচ্ছে তোমার এটাও শৈবালের মধ্যে হয়। স্পোর তৈরির মাধ্যমে হতে পারে। ওদের দেহ থেকে এরকম স্পোর তৈরি হয়, ছোট ছোট অনেকগুলো স্পোর হয়। এই স্পোরগুলো থেকে মূলত ওদের শুধু বোঝাই রাখার জন্য এটা সাধারণত হচ্ছে স্পাইরোগাইরা নামক এক ধরনের শৈবাল আছে। এর থেকে খন্ডায়ন হয়, মানে ওর মাঝখানে অংশ স্পাইরোগাইরা নামক শৈবাল।
আর এটা কি হয় ইলুথ্রিক্স। ইলুথ্রিক্স নামক শৈবাল। শৈবাল কিন্তু উদ্ভিদের অন্তর্গত, হ্যাঁ এটা নিম্ন শ্রেণী উদ্ভিদ। তাহলে ওদের স্পোর ছোট ছোট স্পোর তৈরি হয়, মানে ওদের কোষগুলা, ওদের যে ভিতরে কোষ আছে কোষগুলো বিভাজিত হয়ে ছোট ছোট স্পোর তৈরি হবে এবং এই স্পোরগুলো মাটির মধ্যে বা কোনো কিছুর সাথে সাপোর্ট হয়ে নতুন করে গঠন। স্যার স্যার ওইগুলো কি স্যার? হ্যাঁ মানে এই যে স্যার এখানে মাটির মধ্যে এই পুরাটা হচ্ছে একটা ইলুথ্রিক্স, একটা শৈবাল। এই শৈবালে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, মানে এই কোষগুলো কি হবে ডিভিশন হয়ে, হ্যাঁ হ্যাঁ এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, আর এখানে কোষ নাই আসলে। এই যে কোষগুলো আছে এই কোষগুলো ডিভিশন হবে, ডিভিশন হয়ে এরকম অনেকগুলো কোষ তৈরি হবে। প্রত্যেকটা কোষ থেকে একটা স্পোর তৈরি হবে এবং এই স্পোরগুলাই মূলত নতুন করে আবার হ্যাঁ ইলুথ্রিক্স। ইলুথ্রিক্স নামক শৈবালে এই জিনিস আসেন। এই অঙ্গজনন কি হইতে পারে, কি হইতে পারে, মানে বিভিন্ন অঙ্গের মাধ্যমে হয়। এই অঙ্গজনন কিসের মাধ্যমে হয়? বিভিন্ন অঙ্গের মাধ্যমে অঙ্গজনন হয়, বিভিন্ন অঙ্গের মাধ্যমে হয়। এখন বলো যে একটা বাঁশ বাঁশ কি বীজের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, না ওদের বীজ থেকে পোয়া তৈরি হয়, বা যে বাঁশকরলের মাধ্যমে বাঁশকরল হয় না? তাহলে বাঁশকরল কিন্তু একটা গাছেরই একটা অংশ তৈরি হচ্ছে, এখানে কিন্তু যৌনজনন হয় না, এটা অঙ্গজনন। তাহলে ওদেরকে বলা হয় শাখা, যেটাতে তৈরি হয় সেটাকে বলা হয় শাখা তৈরি হয়, শাখা তৈরির মাধ্যমে। যেমন বাঁশের ক্ষেত্রে হইতে পারে, তারপরে হইতে পারে বাঁশের ক্ষেত্রে হয় আরেকটা নাম বলা হয় কুচু। কুচু ক্ষেত্রে শাখা বাঁশ এবং আরেকটা হলো বাঁশের ক্ষেত্রে আরেকটা কিসের মাধ্যমে হবে, বাঁশের মাধ্যমে হয়। আর কাদের মাধ্যমে হয়? হ্যাঁ বাঁশের ক্ষেত্রে শাখার মাধ্যমে একটা মনে রাখো। তারপরে আরেকটা কি আছে, একটা হলো তোমার বায়বীয় কাণ্ডের মাধ্যমে হয়। বায়বীয় কাণ্ডের মাধ্যমে হয়, কাণ্ডের মাধ্যমে হবে। কাদের মধ্যে হয় বায়বীয় কাণ্ড? হ্যাঁ বায়বীয় কাণ্ড যেমন লতা আছে না, কচুর ক্ষেত্রে কিন্তু দেখবে যে নতুন করে একটা সাইড থেকে একটা অংশ তৈরি হচ্ছে। লতা, কচুর লতা খাইছো না? এই লতিগুলাই আলটিমেটলি নতুন করে একটা গাছ তৈরি করে। কচু গাছের ক্ষেত্রে কিন্তু এটা বায়বীয় কাণ্ডের মাধ্যমে হয়, যেমন কচুর ক্ষেত্রে হয়। তারপর হইলো তোমার এই যে বাঁশের যেটা হয় এটাকে বলে শাখা। আর কচুর ক্ষেত্রে লতি যেটা হয় এটাকে বলা হয় বায়বীয় কাণ্ড। যেমন কচুর ক্ষেত্রে হইতে পারে কচু, তারপরে হাতে হইলো আদার মাধ্যমে হয়, বাঁশের মাধ্যমে হয়, এটা বায়বীয় কাণ্ডের মাধ্যমে হয়। আর কি হইতে পারে? মূলের মাধ্যমে হইতে পারে। এই মূলের মাধ্যমে হয় একটা নাম বলছো দেখি। এই মূলের মাধ্যমে হয় কাদের জনন হয়? মূলের মাধ্যমে। এটা হলো কি আলু? আলু তো কাণ্ডের মাধ্যমে, আলু কিন্তু কাণ্ডের মাধ্যমে হয়। পটলের মাধ্যমে হয়, পটল এবং শতমূলী গাছের তুলে নেয়, তাতে হলো এটা হলো পটল। মূলের মাধ্যমে কাদের হয়? এটা হচ্ছে পটল, কাকরল, পটল একটাই মনে রাখবে। তাহলে মূলের মাধ্যমে কিন্তু জনন হয়, মূলের মাধ্যমে কিন্তু জনন হয়। হ্যাঁ বায়বীয় কাণ্ড মানে লতি আছে না, লতিটাই। এবং একটা দেখবা যে তোমার কচুরি পানার ক্ষেত্রে হইতে পারে আদা এবং পানা আছে না, পানাগুলা কিন্তু একটা টানলে আর একটা চলে আসে, কারণ ওর থেকে একটা দণ্ড বের হয়, দেখছো ভালো করে? একটা কচু আর একটা কচুর সাথে একটা, অথবা একটা পানা আর একটার সাথে একটা দণ্ডের সাথে কানেক্টেড থাকে। এই দণ্ডটাই হলো মনে করো যে একটা প্রজনন অংশ, এর দেহ থেকে একটা দণ্ড তৈরি করে। থানকুনি গাছের কিন্তু এরকম হয়, এই থানকুনির মধ্যে এরকম হয়। এটা থানকুনি গাছের পাতা কে দেখছো? থানকুনি গাছে ঘাস, দুর্বা গাছকে দেখছো? দুর্বা গাছ দেখা নাই? হ্যাঁ শাকের মধ্যে হয় কিনা দেখে না, বাট এই থানকুনি গাছের পাতা কিন্তু এই কাণ্ড আর কাণ্ড এর মাঝখানে কিন্তু ওরা ই করে, এক ধরনের
এই বায়বীয় কাণ্ড থেকে ওরা এখান থেকে নতুন করে একটা ছোট চারা তৈরি হবে, এখান থেকে আবার নতুন করে গাছ তৈরি হবে। স্যার, মুখগুলো দেখা যায় না। হ্যাঁ, এটা মূলগুলো মাটির মধ্যে এরকম করে থানকুনি গাছের মধ্যে এরকম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদের প্রজনন হতে পারে। এখন আমাদের জানতে হবে যে নিম্ন শ্রেণী যারা আছে ব্যাকটেরিয়া, ওরা কিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে? ওরা দ্বিবিভাজনের মাধ্যমে করে। স্টার্ট দিয়ে লেখো যে ব্যাকটেরিয়া এবং মনেরা রাজ্যের জীব দ্বিবিভাজনের মাধ্যমে করে। দ্বিবিভাজনের মাধ্যমে। দ্বিবিভাজন মানে কি? এটা একটা কোষ আছে, এটা একটা ব্যাকটেরিয়া মনে করো। এই ব্যাকটেরিয়ার এখানে ডিএনএ থাকে, এই ব্যাকটেরিয়া থেকে পরবর্তী দ্বিধ অংশ ভাগ হয়ে যায়। দ্বিধ অংশ ভাগ হয়ে দ্বিবিভাজনের মাধ্যমে করে। হ্যাঁ, বংশবৃদ্ধি। এটা একটা ডিএনএ। তাহলে এখান থেকে কয়টা কোষ হয়ে গেল? এখান থেকে একটা থেকে দুইটা কোষ হয়ে গেল। এটা দ্বিবিভাজন। হঠাৎ করে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেছে। এটা কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই যে বিভাজন হয় তাকে দ্বিবিভাজন বলে। বায়বীয় কাণ্ড মানে ওই যে লতা আছে না, লতি, এটা বায়বীয় কাণ্ড হচ্ছে। এটার মধ্যে ফাঁপা জায়গা থাকে এবং এটা অত বেশি শক্ত থাকে না, এটা হচ্ছে একটু ফাঁপা থাকে। হ্যাঁ, ফাইবারের মধ্যে থাকে। অর্থবায়বীয়, এটা বায়বীয় কাণ্ডের কথা বলছি। বাতাস ভেতরে একটু দেখবা যে প্রচুর লতার ভেতরে কিন্তু একটু স্পেস আছে। তাহলে ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব, এরা দ্বিবিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। আর কি আছে? আর ছত্রাক, লেখো ছত্রাক হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। এটা চ্যাপ্টার 1 এ পড়ছিলাম, মনে আছে? ছত্রাক কি করবে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ছত্রাক হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ছত্রাকগুলো কি করবে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এরা সংখ্যা বৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর এর মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ছত্রাক হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। যৌনধর্ম অযৌনধর্ম অঙ্কুরোদ্গম। আচ্ছা, নেক্সট তারপরে আরেকটা কি? এখন লেখো যে ফুল কাকে বলে? হেডলাইন দিয়ে লেখো ফুল। ফুল হলো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপকে ফুল বলে। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপকে ফুল বলে। তাহলে ফুল হইল, তুমি একটা গাছের ফুল ছিঁড়ে ফেললা, মানে কোন অংশ ছিঁড়ে ফেলছে? প্রজনন অংশ ছিঁড়ে ফেলছে। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপ, প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপকে ফুল বলে। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপকে ফুল বলে। বৈশিকার টপ বিটপ। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপকে ফুল বলে। অনেক সময় মানে এটা এক ধরনের প্রজনন অঙ্গ যেটা রূপান্তরিত হয়ে গেছে, এক ধরনের স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার। তাহলে বিশেষ বিটপকে ফুল বলে। দেখো, উদ্ভিদের মাটির উপরের অংশকে বিটপ বলে। মাটির উপরে যে পার্টটা থাকে সেটাকে বিটপ বলা হয়। উদ্ভিদের মাটির উপরের অংশকে বলা হয় বিটপ। উদ্ভিদের মাটির উপরের অংশকে বিটপ বলে। উদ্ভিদের মাটির উপরের অংশকে কি বলে? বিটপ বলে। আচ্ছা, এখন একটা ফুলের কয়টা অংশ থাকবে? লেখা একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকবে। একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকবে। একটি আদর্শ ফুলের 5টা অংশ। হ্যাঁ, মাটির উপরে যে বোর্ডটা থাকবে, যে পার্টটা থাকবে, কাণ্ড সহ পাতা সহ সবকিছু বিটপ। তাহলে একটা ফুলের কি কি অংশ থাকে? আদর্শ ফুলের একটা নাম হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ এটাকে থ্যালামাস বলে। থ্যালামাস বা পুষ্পাক্ষ। তারপরে কি থাকে? তারপরে থাকে বাইরের দিক থেকে যদি যাই তাহলে বৃতি বা ক্যালিক্স। 5টা অংশ। হ্যাঁ, একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে। একটা হলো পুষ্পাক্ষ, বৃতি, দল বা ক্যালিক্স, আর একটা হলো করলা।
তারপরে দলের পরে কি থাকবে? পুংস্তবক। পুংস্তবক এটাকে বলা হয় এন্ডোশিয়াম আর তাহলে গাইনোশিয়াম। এন্ডোশিয়াম আর তাহলে গাইনোশিয়াম। গাইনোশিয়াম। ভাই আমার ইউটিউব চ্যানেলটা দিছো তো? আমার নাম কোন স্যার? হ্যাঁ? চয়েস টিউটোরিয়াল। স্যার আপনার ফেসবুকে গিয়ে আপনি স্যার ওই কত লাগে তাহলে এন্ডোশিয়াম। আচ্ছা এন্ডোশিয়াম বানানটা ঠিক আছে কিনা দেখো তো? এন্ডোশিয়াম বানানটা ঠিক আছে? বৃতি হলো ক্যালিক্স, সি এ এল ওয়াই এক্স, ক্যালিক্স। এন্ডোশিয়াম বানান ঠিক আছে? সি আর না আর ও ই আর এন্ডোশিয়াম, আর ও ই গাইনোশিয়াম, এন ও ই আছে নি গাইনোশিয়াম, জি ওয়াই এন ই আছে তো গাইনোশিয়াম। গাইনোশিয়াম আর হলো এন্ডোশিয়াম। তার পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, অথবা এটা কি স্ত্রীস্তবক বলে? গাইনোশিয়াম স্ত্রীস্তবক, স্ত্রীস্তবক। তাহলে পুংস্তবক, স্ত্রীস্তবক, দল এটা হলো অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় এই স্তবককে বলা হয় অত্যাবশ্যকীয়, মানে অবশ্যই এসেনশিয়াল। এই দুটো স্তবক লাগবে। পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক। দল দলের হচ্ছে করলা। হ্যাঁ, সি ও আর ও ডবল করলা। ডবল এল এ করলা। এন্ডোশিয়াম, এ এন পি আর ও ই সি আই ইউ এন, এন্ডোশিয়াম। এটা গাইনোশিয়াম, জি ওয়াই এন ও ই সি আই ইউ এন। এন্ডোশিয়াম, গাইনোশিয়াম, করলা, ক্যালিক্স, থ্যালামাস। থ্যালামাস, ক্যালিক্স, করলা, এন্ডোশিয়াম, গাইনোশিয়াম। থ্যালামাস, ক্যালিক্স, করলা, এন্ডোশিয়াম, গাইনোশিয়াম। এগুলো হলো সব এটা ফুলের বিভিন্ন পাঁচটা অংশ। এখন পুষ্পাক্ষ কাকে বলে? আচ্ছা আমি ফুলটা আঁকে নিই, তারপর তোমরা বিভিন্ন অংশ লেখো। হ্যাঁ, অত্যাবশ্যক অংশ ফুলের। তাহলে এটা হলো যে অক্ষের উপর, এই এটাকে বলে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ যে অক্ষের উপর ফুলের বাকি অংশগুলো সজিয়ে থাকে, এটা হলো বৃতি, বৃত্ত। আর এটা হলো বৃতি, এটা হলো দল, এটা পুংস্তবক, স্ত্রীস্তবক। কি কি অংশ আছে দেখো? এটা হলো এই এটা হলো পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, আর এটা হলো স্ত্রীস্তবক। হ্যাঁ, দল, বৃতি, বই তো সবই আছে আমার ইউটিউব চ্যানেল। তাহলে কি কি? পুষ্পাক্ষ, দল, বৃতি, পুংস্তবক, আর এটা হলো স্ত্রীস্তবক। লেখো যে পুষ্পাক্ষ, লেখো লেখো যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে। যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে, যে অক্ষের উপর
ফুলের বাকি স্তবকগুলো সজীব থাকে। যে অক্ষের উপর এটা কি আছে স্যার এটা একটা স্পেশাল দিন আছে সেউল চার্জ যাবে দেন স্যার দেন একটা দেন স্যার ওকে স্পেশালি ইমেলে ডিরেকশন আছে দেন স্যার আপনি পুরা বুকে লুকাইছে স্যার আবার নিয়ম আছে। সব সময় আগে তাহলে চার্জ হয়ে যায় পুষ্পাক্ষ যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজীব থাকে। যে স্তর উপরে ফুল দিতে পারে যে অক্ষর ছেলে তো বড় হয়ে গেছে, ছেলেটা তো দেখাশোনা না স্যার পড়াশোনা তো করবে না, এটা মেয়েদের স্তবক পুষ্পাক্ষ কাকে বলে? যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে। যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে। যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলে। যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলে। হ্যাঁ, যে অক্ষের উপরে দেখো এটার উপর বাকি সব ফুলের স্তবকগুলো সাজানো আছে না, এটা এটার উপর আছে, এটা এটার উপর আছে, এটাও এটার সাথে লাগানো থাকে। যে অক্ষের উপর ফুলের বাকি স্তবকগুলো সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলে। এই যে এটা দেখো, এটি বৃন্তের উপর, এটি বৃন্ত মানে কি গোটা ফুলের যে অংশটা কাণ্ডের সাথে লাগানো থাকে, এই বৃন্তের উপর গোলাকার, এই বৃন্তের শীর্ষে দেখো যে এটি বৃন্ত শীর্ষে গোলাকার, বৃন্ত শীর্ষে গোলাকার উত্তল অংশ, গোলাকার উত্তল মানে কি? দেখো এই অংশটা এরকম উত্তল না, উত্তল মানে এরকম, উত্তল মানে উঁচা, যেটা উত্তল এবং গোলাকার উত্তল অংশ, এটি বৃন্তের উপর গোলাকার উত্তল অংশ। ফার্স্ট সেটাই এটা পাস হয়ে আর কিছু না আবার সার্জারিটা একটু ইনস সার্জারিটা আবার গেল। তাহলে বৃন্তের উপর কি বলছিলাম? বৃন্তের উপর যে দণ্ড থাকে এটাকে বলা হয় পুষ্পাক্ষ। সে ফেল নাকি আবার পরীক্ষা দেওয়া লাগবে, এটাতে আমার লং টেস্ট হবে, ক্লিনিক্যাল সাবজেক্ট দিয়ে তিনটা পার্ট, তো তিনটা পার্টের একটা অংশ আবার দিতে হবে কয়েকদিন পরে, দিলে তারপর আবার হয়ে যাচ্ছে। এত ইয়ার হয়ে এত প্যারা আছে তারপরে কিছু নেই, সমস্যা নাই স্যার আমি একটা লাইন হয়ে থাকে। এই তাহলে কি বলছিলাম? বৃন্তের কথা বলছিলাম, এর উপরে পুষ্পাক্ষ থাকে, এটা কি বলে? পুষ্পাক্ষ। আচ্ছা, নেক্সট আবার লেখো দল না, হ্যাঁ বৃন্তি লেখো, এটি বাইরের দিক থেকে প্রথম স্তবক। বৃন্তি হলো এটি বাইরের দিক থেকে প্রথম স্তবক, এটি বাইরের দিক থেকে প্রথম স্তবক। তাহলে বৃত্তি কোনটা? এটি বাইরের দিক থেকে প্রথম স্তবক, প্র্যাকটিস করুন যা বাইরের দিক থেকে প্রথম স্তবক, যা ফুলের অন্যান্য স্তবকগুলোকে আবৃত করে রাখে, যা ফুলের অন্যান্য স্তবককে আবৃত করে রাখে। স্বরীয় দন্ত নয় জবলাকা অন্যান্য দন্ত নয় জবলা, যা ফুলের অন্যান্য স্তবককে আবৃত করে রাখে, যা ফুলের অন্যান্য স্তবককে আবৃত করে রাখে। ভাই কি তোর আইডি নাম কি? রাশিদের মধ্যে নানান ছবি আছে। ফুলের অনন্য স্তবককে আবৃত করে রাখে। হ্যাঁ, দেখো যে এটা সাধারণত, হ্যাঁ এটি সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, এটা সাধারণত কেমন হয়? আবৃত রাখে এটি হ্যাঁ আবৃত রাখে, এটি সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। এটি সাধারণত কেমন হয়? সবুজ বর্ণের হলে কি হবে? সালোক সংশ্লেষণে সাহায্য করে, তাই সালোক সংশ্লেষণে খাদ্য প্রস্তুত করে। এটা সাধারণত কেমন হয়? সবুজ বর্ণের হয়, তাই সালোক সংশ্লেষণে সাহায্য করে। এটা সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে, তাই সালোক সংশ্লেষণে সাহায্য করে। নেক্সট গেল বৃদ্ধি গেছে, দেখো যে তারপর লেখো যে বৃত্তিগুলো, তারপর লেখো যে বৃত্তিগুলো সংযুক্ত অথবা বিযুক্ত থাকতে পারে, মানে এটা একসাথে লাগানো থাকতে পারে অথবা এটা আলাদা হয়ে থাকতে পারে। সংযুক্ত অথবা বিযুক্ত থাকতে পারে।
সংযুক্ত থাকতে পারে অথবা বৃদ্ধি করো। হ্যাঁ বৃত্তিগুলো সংযুক্ত থাকতে পারে অথবা বিযুক্ত থাকতে পারে। তারপরে লিখবো যে দল গেল বৃত্তি, তারপরে হলো দল, দল তারপরের অংশটা হলো দল। তাহলে এটি বাইরের দিক থেকে, এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, সেকেন্ড স্তবক কোনটা? এখন তুমি বলবা যে ফার্স্ট স্তবক তাহলে কোনটা? এটা ফার্স্ট স্তবক কেন হলো, এটা কেন হলো না? কারণ আমরা বাইরে থেকে কাউন্ট করতেছি, মানে সাপোজ এই দিক থেকে গেলাম, গেলে ফার্স্টে এটারে পাবো, তারপরে এটারে পাবো, তারপরে এটা পাবো, তারপরে এটা পাবো। আমি তো নিচ থেকে যাইনি, আমি কি নিচ থেকে বলছি? তাহলে এটি বাইরের দিক থেকে দল লেখা যায়, এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, যা যা অত্যাবশ্যকীয় পুং এবং স্ত্রী স্তবককে আবৃত করে রাখে, যা অত্যাবশ্যকীয় পুং ও স্ত্রী স্তবককে, অত্যাবশ্যকীয় পুং ও স্ত্রী স্তবককে আবৃত করে রাখে। তাহলে এটা হলো ফুলের সেকেন্ড স্তবক, সেকেন্ড হোল্ড, যা অত্যাবশ্যকীয় স্তবক কারা কারা? স্তবককে আবৃত করে রাখে। তাহলে হচ্ছে প্রতিটি খণ্ডকে পাপড়ি বলে। প্রত্যেকটা খণ্ডের নাম কি? প্রতিটি খণ্ডকে পাপড়ি বলে। আচ্ছা এখানে হেডলাইন দিয়ে দলমণ্ডল লিখবা, এটা আসলে দলমণ্ডল। একটাকে বলা হয় দল আর বাকি সবগুলাকে বলা হয় দলমণ্ডল। একটাকে যদি বলি তাহলে দল বা পাপড়ি, আর সবগুলাকে যদি বলি তাহলে সেটা হবে দলমণ্ডল। এই বুঝা গেছে? একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, সেম থিং। এটা হলো দল, দল যদি বলি তাহলে সিঙ্গেল, আর দলমণ্ডল যদি বলি তাহলে এটা যতগুলো আছে সব পাপড়ি মিলে তৈরি করবে দলমণ্ডল, সরি হ্যাঁ দলমণ্ডল। তাহলে প্রত্যেকটাকে কি বলে? পাপড়ি বা দল বলে। পাপড়ি আর একটা নাম কি? পাপড়ি বা দল। হ্যাঁ প্রতিটি খণ্ডকে পাপড়ি বা দল বলে। লেখো যে এটি সাধারণত ক্লোরোফিলযুক্ত রঙিন হয়ে থাকে। এটি সাধারণত ক্লোরোফিল না ক্রোমোপ্লাস্ট যুক্ত, ক্লোরোফিল তো সবুজ, ক্রোমোপ্লাস্ট যুক্ত রঙিন হয়ে থাকে। এটা সাধারণত ক্রোমোপ্লাস্ট থাকে। ফুলের যে অংশের মধ্যে তোমার কালারফুল যেগুলো হয়, এটা সাধারণত কালারফুল হইলে এটা কি হবে? ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্ট, এই প্লাস্টিক তিন ধরনের বলছিলাম না? ক্রোমোপ্লাস্ট মানে কি? প্লাস্টিক তিন ধরনের হয় না? সবুজ অংশ বুঝছে? রঙিন, লাল নীল সবুজ বর্ণ এরকম রঙিন হয়ে থাকে। আর সবুজ হইলে এটাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। কি বলছে দেখি? ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট যুক্ত রঙিন হয় যা পরাগায়নের জন্য বিভিন্ন পোকামাকড় ও প্রাণীদের আকর্ষণ করে। যেহেতু এটা কালারফুল হলে কি করবে? আকর্ষণ করবে না? পোকামাকড় এবং প্রাণীদের আকর্ষণ করে। লেখা যায় নেক্সট, তারপর লেখা যায় বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক বিপর্যয় থেকে ভেতরের স্তবকগুলোকে রক্ষা করে। যেমন ঝড় বৃষ্টি যাতে না হয় বা না কি ঝড় বৃষ্টি যখন হয়ে যাবে তখন এটা যাতে ভেতরের অংশটা নষ্ট না হয়, এটা হ্যাঁ ভেতরের স্তবককে রক্ষা করে, মানে ঝড় তুফান বৃষ্টি এগুলোর থেকে এদেরকে রক্ষা করে। নেক্সট তারপর হলো পুংস্তবক। লেখো এটি বাইরের দিক থেকে ফুলের তৃতীয় স্তবক। পুংস্তবক এটি বাইরের দিক থেকে। আচ্ছা আরেকটা কথা লিখতে ভুলে গেছি,
এই দলমণ্ডলগুলো কি থাকতে পারে? আলাদা আলাদা থাকতে পারে, যুক্ত হয়ে থাকতে পারে। তাহলে আলাদা আলাদা যদি হয় তাহলে এটা হলো বিযুক্ত দলমণ্ডল, আর একসাথে হলে কি হবে? যুক্ত দলমণ্ডল। আর এর ভেতরাংশ কি হবে? ভেতরের স্তবগুলোকে রক্ষা করে। হ্যাঁ, এটা একটা তোমার দুধরা ফুল আছে, জবা ফুল এরকম। আসলে জবা ফুলের আরো কিছু স্ট্রাকচার আছে, ঠিক আছে? এটা আসলে কোনো ফুল না, এটা একটা আদর্শ ফুল আছে। এটা আদর্শ ফুল আছে, জবাও হয় নাই, দুধরা হয় নাই, কি ফুল এটা না? এটা হইতে পারে তোমার, এটা হইতে পারে তোমার শিমুল, শিমুল হইতে পারে। শিমুল এটা এরকম, কিন্তু জবা আর বৃতি, জবা হইলে ছোট ছোট ইয়ে থাকে। কথা ছিলাম। নেক্সট তারপরে আমরা পুংস্তবক লেখা হচ্ছে, এটি বাইরের দিক থেকে তৃতীয় 3 নম্বরের স্তবক। বাইরের দিক থেকে তৃতীয় অত্যাবশ্যকীয় স্তবক। এটি বাইরের দিক থেকে তৃতীয় অত্যাবশ্যকীয় স্তবক। এটি বাইরের দিক থেকে তৃতীয় অত্যাবশ্যকীয় স্তবক। তৃতীয় হবে, ফার্স্ট হচ্ছে বৃতি, তারপরে দল, তারপরে পুংস্তবক। এটি বাইরের দিক থেকে তৃতীয় অত্যাবশ্যকীয় স্তবক। বাইরের দিক থেকে তৃতীয় অত্যাবশ্যকীয় স্তবক। হ্যাঁ, তারপরে কি লিখবা? অত্যাবশ্যকীয় স্তবক। তারপরে কি লিখবা? আরে তোমার ইয়ে করছে, শুধু বুঝছি তো, তুমি ইয়ে হয়ে গেছে। কথা হলো দেখো পুংস্তবক, তাহলে কি বলছিলাম? এখন যে এই প্রতিটি স্তবককে পুংদণ্ড বলে। এই প্রতিটি স্তবককে কি বলে? পুংদণ্ড। এই যে এটা একটা পুংদণ্ড, এটা একটা পুংদণ্ড, এরকম কয়েকটা পুংদণ্ড থাকতে পারে। প্রতিটি স্তবককে কি বলে? পুংদণ্ড। এটা একটা পুংদণ্ড, এরকম অনেকগুলো পুংদণ্ড থাকে। প্রতিটি স্তবককে পুংদণ্ড বলে। দেখো প্রতিটি পুংদণ্ডের দুটি অংশ রয়েছে। প্রতিটি পুংদণ্ডের দুটি অংশ রয়েছে। প্রতিটি পুংদণ্ডের দুটি অংশ রয়েছে। দেখো এটা একটা পুংদণ্ড যদি হয়, এটা একটা পুংদণ্ড, সবসময় করে না, সবসময় দুইটা দেয়। এই এটা একটা পুংস্তবক। এই পুংস্তবকের দুইটা অংশ আছে, একটা হলো পুংদণ্ড আর কি। এই পুংদণ্ডের এটা হলো অ্যান্থার, বা এটাকে বলা হয় পরাগধানী। পরাগধানী, পরাগধানী, আর এটা হলো পরাগদণ্ড। পরাগদণ্ড, এটা হলো পরাগধানী, আর এটা নাম কি? পরাগদণ্ড। পরাগধানী, পরাগদণ্ড। দেখো যে একটা হলো 1 নম্বর লেখা, দুটি অংশ। 1 নম্বর লেখা পরাগধানী, 2 নম্বর হচ্ছে পরাগদণ্ড। দেখো পরাগধানীতে পরাগরেণু, প্রতিটি পুংদণ্ডের দুটি অংশ, একটা হলো পরাগধানী আর একটা পরাগদণ্ড। প্রতিটি পুংদণ্ডের দুটি অংশ, একটা পরাগধানী আর একটা পরাগদণ্ড। পরাগধানীতে লেখা হচ্ছে, পরাগধানীতে পরাগরেণু অবস্থান করে। এটা পরাগধানী আর এটা হলো পরাগদণ্ড। তারপরে লিখবো যে পরাগধানীতে পরাগরেণু অবস্থান করে। পরাগধানীতে কি থাকে? পরাগরেণুগুলো পরাগধানীর ভিতরে থাকে। পরাগরেণুগুলো পরাগধানীর ভিতরে অবস্থান করে। আচ্ছা, তারপরে কি? দণ্ড। শেষ। এখন লেখা যায় পরাগদণ্ড এক গুচ্ছে অবস্থান করলে, পরাগদণ্ড এক গুচ্ছে অবস্থান করলে তাকে এক গুচ্ছ বা মোনাডেল ফাস বলে। এক গুচ্ছে অবস্থান করলে তাকে, পরাগদণ্ড এক গুচ্ছে অবস্থান করলে তাকে মোনাডেল ফাস, এক গুচ্ছ বা মোনাডেল ফাস, MON মোনা। এক গুচ্ছে যদি অবস্থান করে তখন তাদের নাম কি হয়ে যায়? এটাকে বলা হয় মোনাডেল ফাস। এক গুচ্ছে অবস্থান করলে তাকে মোনাডেল ফাস বলে। যেমন কাদের মধ্যে থাকে দেখো, ইয়ে দেখছো না, জবা ফুল, জবার এটা হলো পুংস্তবক, স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের মধ্যে পুংস্তবক হলো এরকম সাদা থাকে। পুংস্তবকগুলো এরকম সাদা থাকে। তাহলে একটা দণ্ডে, এটা এক্সাম্পল লেখো, মোনাডেল ফাস এক্সাম্পল হলো জবা। এটা হলো জবা।
এক গুচ্ছে অবস্থান করে। তারপরে মোনোডেলফাস আর তাহলে যে পরাগদণ্ড দুই গুচ্ছ অবস্থান করলে তাকে ডায়াডেলফাস বলে। পরাগদণ্ড দুই গুচ্ছ অবস্থান করলে তাকে ডায়াডেলফাস বলে। পরাগদণ্ড দুই গুচ্ছ অবস্থান করলে তাকে ডায়াডেলফাস বলে। ডায়াডেলফাস দেখো এটা একটা গুচ্ছ, এটা একটা গুচ্ছ, দুই গুচ্ছ অবস্থান করতেছে না, এটাকে বলা হয় ডায়াডেলফাস। কাদের মধ্যে থাকে? মটরশুঁটি। ডায়াডেলফাস, ডি আই এ ডায়া, বি ই এল পি এইচ ও ইউ এস। ডায়াডেলফাস এক্সাম্পল কি হবে? মটর। মটরের মধ্যে ডায়াডেলফাস থাকে, এক্সাম্পল হবে মটর, ডায়াডেলফাস। যদি ডায়াডেলফাস আর দেখো যে অসংখ্য গুচ্ছে, কতগুলো আছে এখানে? দুই গুচ্ছ আর একটা কি বহুগুচ্ছ থাকে, বা অসংখ্য গুচ্ছে থাকলে তাকে বহুগুচ্ছ, বা এই লেখো যে অসংখ্য গুচ্ছে থাকলে তাকে বহুগুচ্ছ, অসংখ্য গুচ্ছে থাকলে তাকে বহুগুচ্ছ বা পলিডেলফাস বলে। কথা মানে বুঝো না এমন না? এই পরাগ দণ্ড যেগুলো, এই যেগুলো দণ্ডগুলোতে আলাদা আলাদা আছে না, কিন্তু এই দণ্ডগুলা কি থাকতে পারে? এই যে একটা দণ্ডের সাথে লাগানো থাকতে পারে, লাগে একটা গুচ্ছ আকারে থাকতে পারে, এটা হলো এক গুচ্ছ। আবার এই দেখো, এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, পরাগ দণ্ড। এটা দুইটা দণ্ডের মধ্যে আছে না, দুইটার মধ্যে আছে না, এই পরাগ দণ্ড এই যেগুলো সব দুইটা গুচ্ছে আছে না, এটা একটা গুচ্ছ, এটা একটা গুচ্ছ, তাহলে ডায়াডেলফাস কাদের মধ্যে থাকে? মটরশুঁটির মধ্যে থাকে। আর পলিডেলফাস মানে অসংখ্য গুচ্ছে থাকে, যেমন হ্যাঁ পলিডেলফাস। এরকম কাদের থাকে বলো তো? শিমুল। এক্সাম্পল লেখো, উদাহরণ লেখো। শিমুল কাকে দেখছো কখনো? শিমুল এরকম কিন্তু অনেকগুলো গুচ্ছ থাকে। পলিডেলফাস, তাহলে মোনোডেলফাস, ডায়াডেলফাস আর এটা পলিডেলফাস। আচ্ছা, তারপর লেখা যায় এটা আবার কি করতে পারে? এখানে লক্ষ্য করো তো, যে এই পুংদণ্ডটা যদি পাপড়ির সাথে লাগানো থাকে তাহলে কি হবে? দোললগ্ন হবে। কি হবে? দোললগ্ন। দেখো যে পরাগদণ্ড পাপড়ির সাথে যুক্ত থাকে, পরাগদণ্ড পাপড়ির সাথে যুক্ত থাকলে তাকে দোললগ্ন বলা হয়। দোললগ্ন এইরকম কাঁধে থাকে। এই ফুলটা কিসের ফুল আসছে কে বলতে পারবে? হ্যাঁ, এটা কিসের ফুল? এটা ধুতুরা। এই এটা কিন্তু ধুতুরা ফুলটা এরকম হয়, যে ইয়ের মতো হয়, বাঁশির মতো হয়। তাহলে এটা কি? পরাগদণ্ড দলের সাথে যুক্ত থাকে। দল, এই যে পাপড়ি বা দল, পাপড়ি বা দলের সাথে যুক্ত থাকলে তাকে দললগ্ন বলে। দল বা এটা আরেকটা হচ্ছে ইম্পেডালাস। হ্যাঁ, দললগ্ন কি? যে পরাগদণ্ড পাপড়ির সাথে যুক্ত থাকলে তাকে কি বলে? পাপড়ির সাথে যদি লাগানো থাকে তখন তাকে বলা দললগ্ন বা ইপিপেডালাস। ইপিপেডালাস, ইপিপেডালাস বা দললগ্ন বলা হয়। এক্সাম্পল কি হবে? দললগ্ন ধুতুরা। ধুতুরার ক্ষেত্রে এরকম থাকে কিন্তু, এই ধুতুরার ক্ষেত্রে কেমন থাকে? এই যে এই পাপড়িগুলা, এই যে পরাগদণ্ডগুলা একদম লাগানো থাকে, দেখছো? হ্যাঁ, এক্সাম্পল হবে ধুতুরা। দললগ্ন এক্সাম্পল হবে ধুতুরার মধ্যে এরকম দললগ্ন থাকে। ধুতুরা যেটা পার্পল কালার, যেটা হয় মানে ফুলটা সাদা হইলে এটা টক্সিক না, বাট এটা যদি পার্পল হয়, পার্পল মানে বিভিন্ন, এটা বিষাক্ত হয়। আগে কিন্তু 1000 বছর ধরে তোমাদের আছে, 1000 বছর ধরে উপন্যাস আছে না,
নাই আমাদের ছিল। তো এই 1000 বছর ধরে এই যে এক চরিত্রের মধ্যে ছিল ওই মহিলা মানে ধুতরা খেয়ে মরে গেছে, ধুতরা বিষ খেয়ে মরে গেছে। কারণ ধুতরা খেয়ে কিন্তু মরে যায়, কারণ এর মধ্যে বিষাক্ত কিছু টক্সিক থাকে। ধুতরার ফুলে থাকে না, ধুতরা ভিজে থাকে। নেক্সট, তারপরে কি বিষাক্ত শেষ, বিষাক্ত টক্সিক। নেক্সট তারপরে লেখো স্ত্রীস্তবক। এই পুংস্তবক চলে গেছে, এখন হলো স্ত্রীস্তবক। দেখো যে এটি ফুলের হ্যাঁ এটি ফুলের স্ত্রীস্তবক। এটি ফুলের বাইরের দিক থেকে চতুর্থ অত্যাবশ্যক স্তবক। এটি ফুলের বাইরের দিক থেকে চতুর্থ অত্যাবশ্যক স্তবক। বাইরের দিক থেকে চতুর্থ অত্যাবশ্যক স্তবক। চতুর্থ অত্যাবশ্যক স্তবক। দেখো তো প্রতিটি স্তবককে গর্ভপত্র বলে। তাহলে গর্ভপত্র হলো এই যে এটা একটা গর্ভপত্র, এই যে এখান থেকে শুরু করে প্রতিটি স্তবককে গর্ভপত্র বলে। স্যার এটা পঞ্চম বর্ণ না? এই বাইরের দিক থেকে আমি বুঝছি, আমি কি বাইরের দিক থেকে তো এটা বাদ, জি। আমি এই দিক থেকে বাইরের দিকে যাচ্ছি, তাহলে প্রথমে কোনটা পাবো? প্রথমে পাবো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো এটা তো নিচের দিকে আছে, এটা নিচের দিকে আছে। পুষ্পাক্ষ বাদ। পুষ্পাক্ষ আসলে পুষ্পাক্ষ ফুলের অংশ ঠিক আছে, বাট বাইরের দিক থেকে যদি বলি তাহলে আমি তো নিচ থেকে বলি নাই, আমি নিচ থেকে বলছি। তাহলে বাইরের দিক থেকে এটা ফার্স্টে পাবো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। কি প্রতিটি স্তবককে কি বলে? গর্ভপত্র। তাহলে গর্ভপত্রে লেখা 3টা অংশ আছে। গর্ভপত্রে কয়টা অংশ আছে? এই গর্ভপত্রে 3টা অংশ আছে। গর্ভপত্রে 3টা অংশ আছে। তাহলে গর্ভপত্রে 3টা অংশ আছে। একটা হলো গর্ভমুণ্ড, এটা হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর একটা হলো গর্ভাশয়। 3টা অংশ। এটা হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। দেখো যে গর্ভমুণ্ডে তাহলে 3টা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। দেখো গর্ভমুণ্ডে পরাগরেণু এসে যুক্ত হয়। পরাগরেণু, এই যে এটার ভিতরে পরাগরেণু আছে, কিন্তু এই এটার মধ্যে কি থাকে? অসংখ্য পরাগরেণু আছে। এই পরাগরেণুটা বিভিন্ন, এটা ফেটে যাবে, এটা ফেটে গেলে বিভিন্ন বের হয়ে আসবে, বের হয়ে এসে এটার মধ্যে পড়বে। তাহলে গর্ভমুণ্ডের উপর পরাগরেণু যুক্ত হয়। গর্ভমুণ্ডের উপর পরাগরেণু যুক্ত হয়। তাহলে এটা একটা পরাগরেণু, আমরা পড়বো এগুলো যখন পরাগায়ন করবো তখন আবার পড়বো। শুধু এটা জেনে রাখো যে গর্ভমুণ্ডের উপর পরাগরেণু যুক্ত হয় এবং পরাগায়ন সম্পন্ন করে। তাহলে গর্ভমুণ্ডের উপর কে যুক্ত হবে? ওই পরাগরেণুটা গর্ভমুণ্ডের উপর যুক্ত হয় এবং পরাগায়ন সম্পন্ন করে। তাহলে লেখা যে গর্ভাশয়, গর্ভদণ্ড পরাগায়ন সম্পন্ন করে। তাহলে লেখা যে গর্ভদণ্ড গর্ভমুণ্ডকে গর্ভাশয়ের সাথে যুক্ত করে। গর্ভদণ্ড গর্ভমুণ্ডকে গর্ভাশয়ের সাথে যুক্ত করে। তাহলে এটাকে এটার সাথে কানেকশন করে দিচ্ছে কে? গর্ভদণ্ড গর্ভমুণ্ডকে গর্ভাশয়ের সাথে যুক্ত করে। আচ্ছা, এগুলো জানতে হবে, নামও জানতে হবে। গর্ভমুণ্ড মানে স্টিগমা, স্টাইল আর ওভারি। একটা পুংস্তবকের 3টা, স্ত্রীস্তবকের 3টা অংশ আছে, স্টিগমা, স্টাইল আর ওভারি। তাহলে লেখা আছে গর্ভাশয়, দেখো গর্ভাশয়ে ডিম্বাণু ও ডিম্বক থাকে।
গর্ভাশয়ের ডিম্বক, তাহলে ডিম্বক কোনটা আমরা নেক্সট এগুলো সব ইলাবোরেট করব, টেনশন করার কোনো কারণ নাই। এই যে এটা হলো ডিম্বক। এই গর্ভাশয়ে কি থাকে? এদিকে খেয়াল করো, গর্ভাশয়ে কি থাকে? ডিম্বক। আর এই ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে, সেই জন্য ডিম্বাণু বড়টা হলো ডিম্বাণু। তাহলে গর্ভাশয়ের মধ্যে কি থাকে? এটা হলো ডিম্বাণু। ডিম্বক থাকে, ডিম্বক এবং ডিম্বাণু থাকে, এটা হলো ডিম্বাণু। তাহলে ডিম্বাণু হলো বড়টা, আর এই এটার ভেতরে যা আছে পুরোটা হলো সম্পূর্ণটা হলো গর্ভাশয়, আর এই ভেতরে যা আছে এই পুরোটা হলো ডিম্বক। আর ডিম্বকের ভেতরে কি থাকে? ডিম্বাণু। দেখো যে নিষেকের পর সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হয়। দেখো যে নিষেকের পর সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হয়। এই সম্পূর্ণ গর্ভাশয়টা কিসে পরিণত হবে? ফল হবে। নিষেকের পর এগুলো পরীক্ষাতে কিন্তু আসবে, না বলে পেটে না হবে। এই সম্পূর্ণ মনে করছে ইয়ে দেখছো নি তোমার লাউ, লাউ দেখছো? লাউয়ের দিকে যখন বড় হয় তখন পেছনের দিকে কি থাকে? ছোট একটা অংশ থাকে না, এই কালো কালো, এই অংশটা হলো যে উপরের অংশ। হ্যাঁ, পেয়ারার মধ্যে। হ্যাঁ, বেদনা তো। তাহলে এর মধ্যে এই অংশটা কি? হ্যাঁ, আনার। তাহলে এই অংশটা কি? যে অংশটা এই এটা নিষেকের পর কি হয়? এই অংশটা নষ্ট হয়ে যাবে, এই অংশটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হবে। এই যে সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হবে, সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হবে। তুমি আদামি থেকে যাবে পরে, একটু ক্লাসে করে থেকে যাবে, রিমান্ড নাও। কি বলছিলাম? গর্ভাশয় কি হবে? অন্য কারণে। এটা কি বলছিলাম? এই চুপ। এটা গর্ভাশয় কি হবে? ফলে পরিণত হবে। ওকে, তাহলে এই গর্ভপত্র কি থাকতে পারে? যুক্ত অথবা বিযুক্ত থাকতে পারে। দেখো যে গর্ভপত্র এই যে পুরো সম্পূর্ণটা এর তো একটা আছে, তাই না? এরকম যদি গর্ভপত্র আরেকটা থাকতো, তাহলে এখানে কি আলাদা আলাদা আছে না? এই বিযুক্ত না, আলাদা আলাদা আছে না? এটা একটা গর্ভ, এটা দেখো এটা আর এটা আলাদা না, গর্ভ আলাদা আলাদা আছে না? আবার এটা কি হতে পারে? একসাথে থাকতে পারে। কিভাবে? আর প্র্যাকটিক্যাল যেটা এরকম থাকতে পারে। তাহলে এটা যুক্ত হয়ে আছে না? কয়েকটা কিন্তু যুক্ত হয়ে আছে। দেখো এখানে তিনটা গর্ভাশয় আছে, এই প্রত্যেকটা একটা আরেকটার সাথে লাগানো আছে না? এটা গর্ভাশয় একটা, দুইটা, তিনটা, এবার এখানে গর্ভমুণ্ড তিনটা, আবার স্টাইল হলো কোমল, তাহলে একটা আরেকটার সাথে লাগানো আছে না? তাহলে এটা যুক্ত থাকতে পারে, অথবা আলাদা আলাদা থাকতে পারে, অথবা যুক্ত হয়ে থাকতে পারে। হ্যাঁ, ফলগুলো দেখবো ফলের ভিতরে কি থাকে? একটা ফলের ভিতরে কি থাকে? যুক্ত, ওইটা না, ওর জন্য ওইটার জন্য না, তুমি যেটা বলছো যুক্ত হয় ওটা ওইটার জন্য। সাধারণত দেখবো যে বীজ অনেকগুলো থাকে না, অথবা কোয়া থাকে, অনেকগুলো কোয়া থাকে না? হ্যাঁ, ধরো দেখবা আতা অথবা ইয়ের মধ্যে গর্ভাশয়গুলো কি থাকে? যেমন হচ্ছে তোমার আনারসের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো গর্ভাশয়, অনেকগুলো প্রত্যেকটা গর্ভাশয় দেখবা যে যখন আমরা কাটি, এই আনারসের মধ্যে ছোট ছোট ইয়ে থাকে, বাইরের দিকে চোখ আছে না? এই চোখগুলো গর্ভাশয় ছিল। চিন্তা করো কতগুলো গর্ভাশয় মিলে একটা ফল আছে। আনারসে কিন্তু এরকম অনেকগুলো গর্ভাশয় মিলে একটা ফল। হ্যাঁ, এক্সট্রা করার কিছু নাই। আচ্ছা, এগুলো ছয়টা তো আছেই। কি সমস্যা? কয়টা থাকে?